সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ছিল একটা আবেগে ভরা ম্যাচ। গতবারের তিক্ত স্মৃতি মাথায় রেখে ভারত মাঠে নামে, আর এবার কোনো ভুল করেনি। ইংল্যান্ডকে হারিয়ে ভারত এমনভাবে ফাইনালে উঠে যে যেন পুরো দেশ একসাথে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বস্তি পায়। ফাইনালে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। দলটা পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছিল, তাই ম্যাচটা সহজ হবে এমনটা আশা করার কোনো সুযোগই ছিল না। ভারতের বড় চিন্তা ছিল বিরাট কোহলিকে নিয়ে। টুর্নামেন্ট জুড়ে তার ব্যাট থেকে কোনো রানই আসছিল না, আর সেটা নিয়ে সমালোচনাও কম হয়নি। কিন্তু অনেক সময় বড় খেলোয়াড়রা বড় দিনেই জেগে ওঠে, আর মনে হচ্ছিল ভাগ্য যেন বিরাটের জন্য বিশেষ কিছু সাজিয়ে রেখেছিল। যথারীতি 29 জুন 2023 ভারতীয় সময় সন্ধ্যে 7টা সারা দেশের চোখ টিভির পর্দায়। স্টেডিয়ামে ভারতীয় ফ্যানদের গর্জনের মধ্যেই ফাইনাল ম্যাচ শুরু হয়। টস জিতে রোহিত শর্মা একটুও দেরি না করেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তার মুখে তখন আত্মবিশ্বাস। ফাইনাল জিততে হলে বড় রান তুলতেই হবে। ওপেন করতে নামেন রোহিত শর্মা আর বিরাট কোহলি। তখন দুই দিক থেকেই চাপ। রোহিত জানে এটাই তার কাপ জেতার শেষ সুযোগ, আর বিরাট জানে এই টুর্নামেন্টে রান না পেলে অনেকেই তার নামে সমালোচনা করছে। মাঠে নেমে বোঝাই যাচ্ছিল আজ বিরাট কোহলি অন্য মুডে আছে। প্রথম ওভারেই মাইক্রো জাংশনের বলকে তীর মেরে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেয় সে। অর্থাৎ পরপর ব্যাক টু ব্যাক 3টে 4 মারে সে। প্রতি শটেই বিরাটের সেই পুরনো আত্মবিশ্বাস যেন ফিরে আসছিল। গ্যালারিতে তখন কোহলি কোহলি স্লোগান, আর টিভির সামনে থাকা কোটি কোটি ভারতীয় ফ্যানদের মুখেও একটু হাসি ফিরে এলো। ভারতের প্রথম ওভারের স্কোর 15 রান। দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন তৎক্ষণাৎ বোলিং চেঞ্জ করে। সে স্পিনার কেশব মহারাজকে বোলিং করতে নিয়ে আসেন। দ্বিতীয় ওভারের প্রথম বলে রোহিত দারুণ একটা কভার ড্রাইভে 4 মারে। পরের বলে আবার একটা 4। দেখে মনে হচ্ছিল রোহিত ফাইনাল ম্যাচের জন্য আলাদা কোনো পরিকল্পনা সাজিয়েই এসেছেন। সে চাইছিল শুরুতেই রান রেট বাড়ানোর, যাতে পরে মিডল অর্ডারে যেন চাপ না হয়। কিন্তু ভাগ্য হয়তো তাদের অন্য কিছু লিখে রেখেছিল। মহারাজের চতুর্থ বলে আবার সে বড় শট খেলতে যায়, কিন্তু বলটা একটু আগেই উঠে যায় আর সোজা ক্লাসেনের হাতে ক্যাচ আউট হিসেবে ধরা পড়ে। রোহিত আউট হতেই মাঠে এক মুহূর্তে নিস্তব্ধতা ছেয়ে যায়। ড্রেসিং রুমে বসে থাকা খেলোয়াড়দের মুখেও তখন হতাশা। দারুণ ফর্মে থাকা রোহিত যে এমনভাবে আউট হবে সেটা কেউই ভাবতে পারেননি। এরপর নামেন ঋষভ পান্থ। সবাই ভেবেছিল ঋষভ পান্থ ধীরে ধীরে শান্তভাবে খেলে ইনিংসটাকে সেট করবে, কিন্তু মহারাজের ওভারের শেষ বলটাই লেগের দিকে টানতে যেয়ে সোজা উঠে যায় উপরে। কিপারের হাতে একটা সহজ ক্যাচ দিয়ে সেও ড্রেসিং রুমে ফেরত আসে। মাত্র 2 ওভারের মধ্যে ভারত হারায় 2 উইকেট। স্কোরবোর্ডে তখন 23 রানে 2 উইকেট। যেখানে একটা সময় 200+ রানের আশা ছিল, সেখানে এখন সবার চোখে চিন্তা। এখন মাঠে শুধু বিরাট কোহলি, আর তার সঙ্গে আসে সূর্যকুমার যাদব। দুজনাই ঠিক করে নিয়েছিল এখন এই ইনিংস ওরাই সামলাবেন। চতুর্থ ওভারটা শান্তভাবে খেলে দুজনেই ইনিংসটাকে সেট করার চেষ্টা করে। কিন্তু পঞ্চম ওভারে রাবাডা যখন বোলিং করতে আসে, তখন সূর্যকুমার যাদব একটু তাড়াহুড়ো করে ফেলে। রাবাডার শর্ট বলটি সে নিজের পছন্দের স্টাইলে 6 মারতে যায়, কিন্তু টাইমিং ঠিকঠাক হলো না, আর বলটা সেই হয়ে যায় ক্যাচ আউট। আবার একটা বড় ধাক্কা। ভারত 5 ওভারে 39 রানে 3 উইকেট হারিয়ে ফেলে। স্টেডিয়াম তখন নিশ্চুপ। ফ্যানরা বুঝে গিয়েছিল এই ম্যাচে লড়াই করতে হলে এখন শুধু একজনই ভরসা, সে হলো বিরাট কোহলি। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলার পর ফাইনালে এসে এমন অবস্থা, সবার মনে তখন একটাই প্রশ্ন, আবার কি সেই ওয়ানডে ফাইনাল 2023-এর মতন হারবো? স্টেডিয়ামে বসে থাকাই হোক বা টিভির সামনে কোটি কোটি ফ্যান, সবার চোখে সেই 2023-এর পুরনো দুঃস্বপ্ন ঘুরে ঘুরে আসছিল। ঠিক যেমনটা আগেই বলেছিলাম, আজকের দিনটা ছিল বিরাটের দিন। ভগবান যেন ওর জন্য আলাদা কিছু লিখে রেখেছিল। সেই বিরাট কোহলি একের পর এক বড় ম্যাচে অসম্ভব প্রেসারের মধ্যেও ভারতকে জিতিয়ে নিয়ে এসেছে। যে কখনোই প্রতিপক্ষের সামনে মাথা নত করতে শেখেনি। যখনই টিম বিপদে পড়েছে, বিরাট কোহলি সামনে থেকে লড়াই করেছে। বিরাট তো এমনি এমনি আর কিং কোহলি হয়নি। যাই হোক, সূর্যকুমার যাদব আউট হওয়ার পর এবার রোহিত শর্মা পাঠালেন অন্য একজনকে, অক্ষর প্যাটেলকে ব্যাটিং করতে নামায়। এটা দেখে সবাই অবাক। এত কঠিন সিচুয়েশনে একজন অলরাউন্ডার ব্যাটিং করতে নামছে, এটা কি সঠিক সিদ্ধান্ত?
কিন্তু রোহিতের এই সিদ্ধান্তটা কয়েক মিনিটের মধ্যেই সঠিক প্রমাণিত হয়। বিরাট আর অক্ষর প্যাটেল দুজন মিলে শান্ত মাথায় সিঙ্গেল ডবল তুলে নিচ্ছিল, সাথে রান রেটেও নজর রাখছিল। তারপর অক্ষর প্যাটেল স্পিনারদের উপর 4 ছক্কা মেরে চাপ তৈরি করতে থাকে। অক্ষর প্যাটেল ভালোই খেলছিল, মাত্র 31 বলে 47 রান করে ফেলেছিল, আর মাত্র 3 রানের জন্য সে হাফ সেঞ্চুরি মিস করে। হঠাৎ একটি ভুল বোঝাবুঝির কারণে সে রান আউট হয়ে যায়। যদিও আউট হওয়ার আগে টিম ইন্ডিয়ার জন্য সে কাজটি খুব ভালোভাবে করে এসেছিল। এবার নামে শিবম দুবে। সে নামার পরই প্রথম বল থেকেই আগ্রাসন ম্যাচে খেলতে থাকে। সে প্রায় ইনিংসটিকে 170+ রান করার দিকে নিয়ে যায়। 16 বলে 27 রান করে। পারফেক্ট খেলা ছেলেছিল। আর অপর প্রান্তে ছিল বিরাট কোহলি। আজ যেন সে নিজের পুরনো রূপ ফিরে পেয়েছে। যে মানুষটাকে নিয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছে, সে আজকে 59 বলে 76 রানের এক অসাধারণ ইনিংস খেলে সবাইকে চুপ করিয়ে দেয়। প্রত্যেকটা শটে বোঝা যাচ্ছিল কেন তাকে বলা হয় চেস মাস্টার। 20 ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় 176, যেখানে মনে হচ্ছিল একটা সময় ভারত 100+ রান করতে পারবে না। সেখানে অক্ষয়, বিরাট, শিবম মিলে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ম্যাচটা আবার লড়াই করা যায়। বিরাট কোহলির এই 76 রানের ইনিংসটা শুধু একটা স্কোর নয়, এটা ছিল একটা আবেগ, যেটা বিরাট ভক্তরা বছরের পর বছর মনে রাখবে। এবার শুরু হয় সাউথ আফ্রিকার ব্যাটিং। ওয়ার্ল্ড কাপ জিততে তাদের দরকার 177 রান। সাউথ আফ্রিকার চোখেও সেই ওয়ার্ল্ড কাপ জেতার ক্ষুধা স্পষ্ট ছিল। আজ না হলে আর কবে, এই মনোভাব নিয়েই তারা মাঠে নামতে আসে। কুইন্টন ডিকক আর হেনরিক। ভারতের দিক থেকে অর্শদীপ ফার্স্ট বোলিং করে, আর এই ফাইনালই ছিল অর্শদীপের কাছে প্রমাণ করার সব থেকে বড় সুযোগ। আর প্রথম ওভারেই অর্শদীপ মাত্র 5 রান দিয়ে ওভার শেষ করে। ভারতের শুরুটা তাই দারুণ হয়। দ্বিতীয় ওভার বল করতে আসে জাসপ্রীত বুমরা, যার হাতে পুরো দেশের ভরসা ছিল। যারা চাইছিল বুমরা যেন এখনই একটা উইকেট তুলে নেয়, আর বুমরা যেন দর্শকদের কথা শুনেই ফেলল। প্রথম দুটো বল করলো পুরো ইয়র্কার, আর তৃতীয় বলে সরাসরি কিন ব্লোল্ড লেগ স্ট্যাম্প উড়িয়ে দিল হেনরিকের। এটা দেখে ভারতীয় ফ্যানদের আবার নতুন করে আশা জেগে ওঠে। তারপর ব্যাট করতে আসে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন অ্যাডাম মাকরাম। তৃতীয় ওভারটা করতে আসে ফের অর্শদীপ সিং। ওভারের প্রথম দিকে মাকরাম সুন্দর একটা 4 মারে, কিন্তু ঠিক তার পরের বলেই সে একটি ভুল করে বসে। অফ স্ট্যাম্পের বল কাট করতে যায়, কিন্তু ব্যাটের কানায় লেগে বল চলে যায় সরাসরি উইকেট কিপারের হাতে। সাউথ আফ্রিকার আরেকটি উইকেটের পতন, আর ভারতীয় ক্রিকেটের প্রেমীদের জন্য খুব খুশির জোয়ার। মাত্র 3 ওভারে সাউথ আফ্রিকা 2 উইকেট হারিয়ে স্কোর বোর্ডে রান মাত্র 12। ভারতের জন্য এর থেকে ভালো শুরু আর কী বা হতে পারে। ভারতের শুরুটা যেভাবে হয়েছে তাতে দর্শকরা তো আনন্দে ফেটে পড়েছিল। সবাই ধরে নিয়েছিল এই ম্যাচ তো ভারতের হাতের মুঠোই। অনেকে ভাবছিল সাউথ আফ্রিকা 100 থেকে 120 রানের বেশি তুলতেই পারবে না, কিন্তু গল্পটা এত সহজ ছিল না। সাউথ আফ্রিকা হাল ছেড়ে দেওয়ার টিম নয়। 2টো উইকেট পড়ে গেলেও তারা এত সহজে হাল ছেড়ে দেয়নি। সেখান থেকে শুরু হলো তাদের আসল খেলা। নেক্সট দুজন প্লেয়ার নেমে ধীরে ধীরে একটা পার্টনারশিপ বিল্ড করতে শুরু করে। তারা ছোট ছোট শটের মাঝে মাঝে বড় শটও খেলছিল তারা। ভারতের ফিল্ডারদের মধ্যে তখন এক অস্থিরতা দেখা যাচ্ছিল। 6 ওভারে পাওয়ার প্লের শেষে সাউথ আফ্রিকা 42-এ 2 উইকেটে। যদিও খুব একটা রান বেশি হয়ে ওঠেনি, তবে উইকেটও হারায়নি। এটাই তাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট ছিল। এরপর 7-8 ওভার কেটে যায়, আর কোনো উইকেট পড়ে না। ভারতের সমর্থকরা তো তখন চিন্তায় পড়ে যায়। সবার মনে তখন একটাই কথা, খেলা আবার 2023 ওয়ার্ল্ড কাপের মতন হয়ে যাবে না তো। রোহিত শর্মাও মাঠে তখন খুবই টেনশনে, কারণ স্পিনাররা কেউই তখন উইকেট নিতে পারছিল না। তখনই রোহিত সিদ্ধান্ত নেয় কিছু ভিন্ন করার। সে অক্ষয় প্যাটেলকে বলে টানে, আর সেটাই হয়ে যায় গেম চেঞ্জার রূপ। অষ্টম ওভারের শেষ বলে নিখুঁত বল করে সে আরও এক ব্যাটসম্যানকে বোল্ড করে দেয়। তখন ভারতীয় ফ্যান্সদের মধ্যে এক চূড়ান্ত উল্লাস শুরু হয়। একটা বড় পার্টনারশিপ ভাঙা গেল, আর ভারত আবারও খেলায় শুরু হলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এরবার ব্যাট করতে নামে হেনরি ক্লাসেন, যার নাম শুনলে ভারতীয় বোলাররা ভয় পেয়ে ওঠেন। কারণ সেই সময় আইপিএলেতে সে বছর একের পর এক বোলারকে ধলাই করেছিল, 200+ রান করত।
কোনো বলারের উপর তার কোনো দয়া ছিল না। এখন সেই ক্লাসেনে নামলো সাউথ আফ্রিকাকে ট্রফি জেতানোর জন্য। ও নামতেই খেলার রং বদলে যায়। ডিকক আর ক্লার্কসেন দুজন মিলে মার কাটারে ব্যাটিং করতে শুরু করে। 10 ওভারে স্কোর হয় 81-3। বাকি 60 বলে দরকার 96 রান। দেখতে সহজ হলেও ভারতের চোখে তখন চিন্তার ভাঁজ, কারণ এই দুজন এমন আক্রমণ শুরু করেছিল যেন ভারতীয় বোলারদের তারা 1 ইঞ্চিও সুযোগ দেবে না। প্রতি ওভারে একটা করে বড় বাউন্ডারি তো বেড়েছিলই, আর স্টেডিয়ামে তখন ক্লাসেন গর্জন শোনা যাচ্ছিল। রোহিত বারবার বোলার বদলাচ্ছিল, কিন্তু কোনো কিছুতেও কোনো ফল আসছিল না। বুমরা, অক্সর, জাদেজা সবাই চেষ্টা করেও উইকেট তুলতে পারছিল না। ম্যাচটা তখন পুরোপুরি সাউথ আফ্রিকার দিকে ঝুঁকে পড়েছিল। ঠিক 13তম ওভারেই আবার ফিরে আসে আশার আলো। অর্শদীপ সিং ফের বোলিংয়ে আসে আর এসেই কুইন্টন ডিকককে আউট করে দেয়। ডিকক ফিরে যেতেই ভারতীয় শিবিরে যেন নতুন অক্সিজেন ফিরে আসে। দর্শকরা আবার বিশ্বাস করতে শুরু করে, না, এবার টিম ইন্ডিয়া ম্যাচ জিততে পারে। ব্যাট করতে আসে ডেভিড মিলার, যাকে সবাই চেনে কিলার মিলার নামে। কিন্তু আসল বিপদটা আসলে মিলার নয়, সেটা ছিল হেনরিক ক্লাসেন। সেই সময় যেদিকেই নজর যায় সব দিকেই ক্লাসেনের 6-4 দেখা যায়। সে যেন একাই খেলা নিজের হাতে নিয়ে নিয়েছে। আজ হেনরিক ক্লাসেন ভারতীয় স্পিনারদের ক্লাস নিচ্ছিল। ক্লাসেনের এক একটি 6 ভারতীয় ফ্যানদের বুকে এক একটা তীর মারার যন্ত্রণা দিচ্ছিল। সে প্রথমে জাদেজা, তারপর কুলদীপ যাদব, শেষে অক্ষয় পটেলের 1 ওভারে এসে 24 রান তুলে নেয়। ভাগ্যের কি পরিহাস দেখুন, যে খেলা 1 ওভার আগে পর্যন্ত ভারতের দিকে ছিল, সেই খেলা 1 ওভার পরে সাউথ আফ্রিকার দিকে চলে গেল। এখন সাউথ আফ্রিকার জেতার জন্য 24 বলে দরকার ছিল মাত্র 26 রান, অর্থাৎ প্রতি বলে 1 রান করে, যেটা টি-20 ক্রিকেটে কোনো রানই নয়। খেলা পুরোপুরি ঘুরে গিয়েছিল সাউথ আফ্রিকার দিকে। কেউ ভাবতেই পারেননি যে ক্লাসিন এসে এইভাবে ভারতের হাত থেকে ম্যাচটাকে ছিনিয়ে নিয়ে যাবে। যেই ভারতীয় দর্শকরা কিছুক্ষণ আগেই অর্ষদ প্যাটেলকে ভীষণ বাহবা দিয়েছিল ব্যাটিংয়ের জন্য, তখন সেই ভারতীয় ফ্যানেরাই অর্ষদ প্যাটেলকে গালমন্দ করতে লাগলো, কারণ 1 ওভারে 24 রান কোনো ভারতীয় দর্শকই মেনে নিতে পারেনি। ভারতের হাই প্রায় মোটামুটি নিশ্চিত ছিল। স্টেডিয়ামও তখন শান্ত হয়ে গিয়েছিল। সকলের চোখে ভেসে উঠছিল ওয়ানডে বিশ্বকাপের সেই 2023-এর কান্না ভরা চোখ। বিরাট কোহলি আর রোহিতের চোখের সামনে ভেসে উঠছিল, যেটা বিরাট কোহলি রোহিত ভক্তরা আর দেখতে চাইছিল না। সবার মনে একটাই প্রশ্ন ছিল, আমরা কি আবার হেরে যাব? ভারতীয়দের কি টি-20 কাপ জেতার এই ড্রিম কি আর হবে না পূরণ? তারপর রোহিত শর্মা হার্দিক পান্ডিয়াকে বল করতে ডাকে। তখন সবাই ভাবছিল, হার্দিক পান্ডিয়া কি আর করবে, সে তো আর বুমরার মতন বোলিং করতে পারবে না। তো এক প্রকার সবাই ভেবেই নিয়েছিল এই ওভারে বা পরের ওভারে ম্যাচ শেষ হবেই। তবে ঘটলো ঠিক তার উল্টোটা। 17 নম্বরের প্রথম বলেই ক্লাসেনের উইকেট নিয়ে নেয়। ক্লাসেনের উইকেট পড়ার সাথে সাথে পুরো স্টেডিয়াম চিৎকারে ফেটে পড়ে। 140 কোটি ভারতবাসী যেন আবার জীবন ফিরে পায়। যারা টিভি বন্ধ করে দিয়েছিল তারা আবার টিভি খুলে খেলা দেখা শুরু করে। হার্দিক তার কাজ করে দিয়েছিল। এখন সাউথ আফ্রিকার দরকার ছিল 18 বলে 22 রানের। এই সময় 22 রান ডিফেন্স করার ক্ষমতা একটা বলারই ছিল, আর রোহিত শর্মা তাকেই বোলিং করার জন্য ডাকে। সে আর কেউ না, আমাদের বুমরা। বুমরাও রোহিতের কথা রাখে। 18 নম্বর ওভারেই বুমরা মাত্র 2 রান দেয়, সাথে একটি উইকেটও তুলে নেয়। এই সময় মনে হচ্ছিল, না, ভারতীয় টিম এত সহজে খেলা ছেড়ে দিতে রাজি না। তারাও অস্ট্রেলিয়ার মতন বুক চিতিয়ে লড়াই করার ক্ষমতা অর্জন করেছে। বুমরা তার অসাধারণ বোলিংয়ের মাধ্যমে সাউথ আফ্রিকাকে বেঁধে রেখেছিল। এবার 12 বলে দরকার ছিল 20 রানের। 19 নম্বর ওভার করার জন্য আসে অর্শদীপ সিং। অর্শদীপেও নিজের সেরা স্পেলটি করে দেশের জন্য। এই ওভারে মাত্র 4 রান দেয় সে। যথারীতি খেলা গড়ায় শেষ ওভারে। সাউথ আফ্রিকা জেতার জন্য 6 বলে দরকার ছিল 16 রানের। গোটা গ্যালারি তখন গম গম করছে। চারিদিকে শুধু ভারতীয় পতাকা আর টিম ইন্ডিয়া ইন্ডিয়া স্লোগান। ভারতীয় ফ্যানরা যেন আজ কোনো মতে খালি হাতে ফিরতে নারাজ। যেটা এক পর্যায়ে 24 বলে 26 রান ছিল, সেটা এখন দাঁড়িয়েছে 6 বলে 16 রান। প্রেসার তো ভারতের উপরে ছিলই, তার থেকে বেশি প্রেসার ছিল এখন সাউথ আফ্রিকার উপর। তবে স্ট্রাইকে ছিল কিলার মিলার। তাই শেষ ওভারে 16 রান কোনো বড় সংখ্যা ছিল না। শেষ ওভার বল করতে আসে হার্দিক পান্ডিয়া। রোহিত হার্দিকের কাঁধে হাত রাখে, শুধু একটাই কথা বলে, আজকেই তোর হাতেই ভারতের ভাগ্য, প্লিজ আমাদের নিরাশ করিস না। রোহিতের বিশ্বাস ছিল যে হার্দিক আজ ভারতের ড্রিম পূরণ করাবেই।
তবে আমি যবে থেকে হার্দিকের খেলা দেখছি তবে থেকেই হার্দিকের কোনো প্রেডিক্টেবল থাকে না। ওর নেক্সট মুভমেন্ট কি হতে পারে কোনো প্রেডিক্টেবল নয়। যথারীতি হার্দিক শেষ ওভারে প্রথম বল করার জন্য দৌড় লাগায়, ডেভিড মিলার 6 মারার জন্য প্রস্তুত থাকে। হার্দিক একটি ফুল টচ বল করে, ডেভিড মিলারও কোনো কিছু না দেখে সজোরে বল ঘোরায় আর বল ব্যাটে লেগে বিশাল উপরে উঠে যায়। আর বলটি যত বাউন্ডারির দিকে এগোচ্ছে তত ইন্ডিয়ান ফ্যানেদের হার্টবিট বেড়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এটা মনে হয় 6 হয়ে গেছে। হঠাৎ শুনলাম কমেন্টেটরদের মধ্যে থেকে কেউ একজন সূর্যা কুমার যাদব বলে চিল্লিয়ে ওঠে। সাথে সাথে দেখলাম এটা 6 হয়নি, বরং সূর্যকুমার যাদব একটি অসাধারণ ক্যাচ ধরেছিল। এমন এক ক্যাচ যা ভাষায় প্রকাশ করা যায় না। সে যেন বল নয়, যেন টি-20 ওয়ার্ল্ড কাপ ধরেছিল। এই ক্যাচ ভারতীয় টি-20 ক্রিকেটের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এর সাথে ডেভিড মিলার আউট হয়ে পেভিলিয়নে ফিরে যায়। এবার সবাই নিশ্চিত ছিল ট্রফি ভারতের হাতেই আসছে। সাউথ আফ্রিকাও জানতো এখান থেকে আর জেতা সম্ভব নয়। ম্যাচের শেষ বলে দরকার ছিল 9 রান, হার্দিকের শেষ বলে মাত্র 1টি রান হয়, আর সেই সাথে সাথে ভারত বিশ্ব জয় করে। দীর্ঘ 17 বছর অপেক্ষা করার পর ভারত দ্বিতীয়বার আবার টি-20 ওয়ার্ল্ড কাপ জয় করে। সেদিন ভারতীয় ফ্যানেরা ঢাক ঢোল বাজিয়ে উৎসব করতে থাকে, সকলে রাস্তায় নেমে নাচানাচি করতেছিল। আর এটা করবে নাই কেন? এই উৎসবটা বারবার আসে না? বন্ধুরা, আপনারাও কি সেদিন খুশি হয়েছিলেন? যদি হয়ে থাকেন তাহলে কমেন্টে আই লাভ ইন্ডিয়া অবশ্যই লিখবেন। আর সেই খুশির খবরে বিরাট আর রোহিত আমাদের মন খারাপ করে তারা টি-20 থেকে অবসর নেয়। এই খুশির সাথে সাথে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে আর কোনোদিনই দেখতে পাবো না, এটাও মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। তবে খুশির খবর এটাই ছিল, তারা বিদায়ের দিনে অন্তত বিশ্বকাপের ট্রফিটা হাতে নিতে পেরেছে। ট্রফি জেতার পর 4 জুলাই ভারতীয় টিমের জন্য একটি ভিকটিম প্যারেডে আয়োজন করা হয় মুম্বাইয়ে। খোলা বাসে সেই রাস্তায় কয়েক লক্ষ ইন্ডিয়ান ক্রিকেট ভক্ত মুম্বাই রাস্তায় ভিড় জমায়। এই সব স্মৃতি চিরকাল বেঁচে থাকবে প্রত্যেকটি ভারতীয় ক্রিকেট ফ্যানেদের উপর। বন্ধুরা, এই দিনের পর থেকে আপনি কাকে সব থেকে বেশি মিস করেন, বিরাট কোহলি না রোহিত শর্মা? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।